হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, সামাজিক আন্দোলন কি এবং সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। আচ্ছা, সামাজিক আন্দোলন এটা বেসিক্যালি আমরা দেখেছি এনএসইউ তে যারা জি হিসেবে রেখেছ, G41 আছে এবং ক্যালকাটা স্টেট এবং বিদ্যাসাগর ও কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন সেমিস্টারে আমরা এই টপিকটা কিন্তু দেখেছি। তাহলে এই টপিকটা ইউজি কোর্সে যারা রয়েছে তাদের জি অনার্স এবং মেজর মাইনরদের জন্য। আচ্ছা, আমরা শুরু করছি সামাজিক আন্দোলন কি। সামাজিক আন্দোলন বলতে আমরা কি বুঝি? সামাজিক আন্দোলন হলো একদল মানুষের সম্মিলিত প্রচেষ্টা যা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বা সাংস্কৃতিক পরিবর্তন আনার জন্য বা প্রতিরোধ করার লক্ষ্যে সংগঠিত হয়। অর্থাৎ কি সামাজিক আন্দোলন আমরা কোনগুলোকে বলি? এমন একটি পার্ট যেটা কিছু মানুষের সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ এটা কোনো পার্টিকুলার গোষ্ঠী করবে, এটা কোনো পার্টিকুলার কমিউনিটি হতে পারে, তারা একত্রিত হচ্ছে কোনো একটি ক্ষেত্রের পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যা কিছু হতে পারে, তাদের লক্ষ্য একটাই, প্রতিরোধের মধ্য দিয়ে পরিবর্তন আনা। এগুলো সাধারণত অনুভূত হয় কি, কখন আমরা সামাজিক আন্দোলনের দিকে মানুষকে অগ্রসর হতে দেখি? যখন অবিচার সংস্কারের প্রয়োজন হয়, যখন অনুভূত অবিচার মানে সাধারণত কোনো একটা অবিচার তারা ফিল করছে বা সংস্কারের প্রয়োজন ফিল করছে, তখন কিন্তু আমরা সময়ের সঙ্গে টিকে থাকার লক্ষ্যে অনেক সময় এই সামাজিক আন্দোলনে সামিল হতে দেখি। ওকে, এবং এক্ষেত্রে কোন কোনগুলোকে আমরা সামাজিক আন্দোলন বলবো? তাহলে সামাজিক আন্দোলন আমরা নাগরিক অধিকার আন্দোলন বলতে পারি, পরিবেশ আন্দোলনকে সামাজিক আন্দোলন বলি, নারী অধিকার লক্ষ্যে যেমন এলজিবিটিকিউ, নারী অধিকার লক্ষ্যের কোনো আন্দোলন বা এলজিবিটিকিউ যে আন্দোলন, এটাও কিন্তু অধিকার আন্দোলন। এই এলজিবিটিকিউ একটা অধিকার, সেই অধিকার আন্দোলনটাও কিন্তু সামাজিক আন্দোলনের মধ্যে পড়ে। যেমন আমরা ছাত্র আন্দোলনের কথা যদি বলি, কৃষক আন্দোলনের কথা যদি বলি, তাই তো এই প্রত্যেকটা নারী আন্দোলন, এলজিবিটিকিউ আন্দোলন। এলজিবিটিকিউ কি জানো তোমরা? আমরা একটা অলরেডি এর ওপর বেশ কিছু ক্লাস রয়েছে, দেখে নিতে পারো। এলজিবিটিকিউ হচ্ছে একটা কমিউনিটি। তো এদের যে আন্দোলন, অধিকারের লক্ষ্যে আন্দোলন করেছিল, তার ফলে সামাজিক আন্দোলনের কৌশলগত পদক্ষেপ, সংঘবদ্ধকরণ এবং যোগাযোগের মাধ্যমে আমরা সমাজে পরিবর্তন আনার এক প্রচেষ্টা দেখে থাকি এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে। ওকে, দ্বিতীয়ত আসছি এবার আমাদের দ্বিতীয় পার্টে, যে সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য কি। সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য জানলে এই সম্পর্কে আমাদের ধারণা আরেকটু পরিষ্কার হবে। যেমন আমরা এটা যদি দেখি যে যৌথ কর্ম ও সংগঠন, যৌথ কর্মকে সামাজিক আন্দোলনগুলি সাধারণ কারণের জন্য একসাথে কাজ করে, মানে কোনো একটা সাধারণ কারণ, মানে একটা কমন রিজন, তাই তো, কমন কজেস। এই কমন কজেস বা সাধারণ একটা কারণের জন্য তারা একসঙ্গে কাজ করে, যৌথ কর্ম। অর্থাৎ এই যে যৌথ কর্ম আমরা দেখছি, যখন প্রত্যেকটি মানুষ সেই কারণের সঙ্গে যে কারণ, সেই কারণের সঙ্গে যখন তারা তাদের যে নিড বা তাদের যে ইমোশন সেটাকে কানেক্ট করতে পারবে, তখনই কিন্তু সামাজিক আন্দোলনে সামিল হয়। তাহলে সামাজিক আন্দোলন, যারা একসঙ্গে সামাজিক আন্দোলনে সামিল হচ্ছে তাদের কজেসটা একই, অর্থাৎ তাদের সাধারণ কিছু কারণ থাকে, মানে কমন কিছু কারণ থাকে, যা ব্যক্তিগত প্রতিবাদ থেকে আলাদা। ব্যক্তিগত প্রতিবাদ আর যৌথভাবে প্রতিবাদ, এই সম্পূর্ণটা কিন্তু দুটো আলাদা পার্ট। আমরা যেমন যৌথভাবে প্রতিবাদ করলে তার কণ্ঠস্বর আরও জোরালো হয়, সদস্যরা এই সময় কি করে, সংহতি অনুভব করে। যৌথ কর্ম যখনই হবে সদস্যরা সংহতি অনুভব করবে এবং সম্মিলিতভাবে এই যৌথ কর্মের মধ্য দিয়ে, সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটা পরিবর্তন আনার প্রচেষ্টা। ওকে, সংগঠিত কাঠামো,
প্রত্যেকটি আমরা সামাজিক আন্দোলনকে যদি সঠিকভাবে সাকসেসফুল হতে হয় তাহলে কাঠামো সংগঠিত হওয়া চাই, অর্থাৎ এগুলো এলোমেলো নয়। এলোমেলো কোনো কাঠামো দিয়ে কখনোই সামাজিক আন্দোলন হয় না। সামাজিক আন্দোলনের একটা সংগঠিত কাঠামো থাকে, এগুলি এলোমেলো নয়। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক নেতৃত্ব ও পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব থাকা প্রয়োজন, তাই তো? তার ফলে সংগঠন কি নেটওয়ার্ক থেকে উচ্চ কাঠামোবদ্ধ প্রতিষ্ঠান পর্যন্ত হতে পারে। একটা ছোট্ট একটা পার্ট থেকে উচ্চ প্রতিষ্ঠান পর্যন্ত এই নেটওয়ার্ক থাকতে পারে। তাহলে সংগঠিত কাঠামো ছাড়া আর যৌথ কর্ম ছাড়া কখনো কিন্তু সামাজিক আন্দোলন সাকসেসফুল হয় না। তাহলে সামাজিক আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এক হচ্ছে যৌথ কর্ম আর দ্বিতীয় হচ্ছে সংগঠিত কাঠামো। এবার চলে আসছে আমরা তৃতীয় পার্টে, টেকসই প্রচেষ্টা। আমরা এটাকে স্থায়ী প্রচেষ্টা বলতে পারি। স্থায়ী প্রচেষ্টা ও ভাগ করা একটা লক্ষ্য, অর্থাৎ প্রত্যেকের নির্দিষ্ট একটা ডিভিশন ভাগ করা থাকবে। তাহলে টেকসই প্রচেষ্টা, সামাজিক আন্দোলন একক প্রতিবাদ তো নয়। সামাজিক আন্দোলনে অংশগ্রহণকারীরা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং কৌশল পরিবর্তন করে তারা চাপ সৃষ্টি করে। কারণ তারা চায় কি, যেটার এই যে দীর্ঘমেয়াদী মানেই কিন্তু সেটার স্থিতিশীলতা, স্থিতিশীলতা তারা চাই। ওকে, তাহলে এই যে সামাজিক আন্দোলন কিন্তু তাহলে একক প্রতিবাদ নয়, এটা সম্পূর্ণরূপে বিভিন্ন মানুষের অংশগ্রহণ, তারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং তারা কৌশল পরিবর্তন করে চাপ সৃষ্টি করে তারা এই পরিবর্তনের চেষ্টা করে, যেটা দীর্ঘমেয়াদী ফলাফল সোসাইটিতে দেবে। ভাগ করা মতাদর্শ, সদস্যরা সাধারণত বিশ্বাস ও মূল্যবোধ শেয়ার করে যা তাদের ঐক্যবদ্ধ করে। ওকে, তাহলে এই যে মূল্যবোধ, তাদের একটা কমন বিলিফ এবং কমন ভ্যালু সিস্টেম, এই কমন বিলিফ আর ভ্যালু সিস্টেমই তাদেরকে ঐক্যবদ্ধ করে। অর্থাৎ একটি গ্রুপে সংহতি রাখতে হলে, ঐক্য রাখতে হলে তাদের মধ্যে কি মিল থাকা প্রয়োজন। আর এই মিলটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে? তাদের বিশ্বাস এবং মূল্যবোধ। তাদের বিশ্বাস আর মূল্যবোধ একই, যেটা আমরা মেকানিক্যাল সলিডারিটিতে দেখেছিলাম। হ্যাঁ, যে মেকানিক্যাল সলিডারিটিতে কি দেখেছিলাম, যে তাদের বিশ্বাস, তাদের ধর্ম, তাদের রীতিনীতি, তাদের কাজকর্ম সব একই রকমের। তার ফলে তাদের মধ্যে একটা ঐক্য বিরাজ করে। কারণ ঐক্য আমরা জানি, ঐক্য আসে মিল, এই মিলের ওপর ভিত্তি করে। এবং আন্দোলনের দিক নির্দেশনা দেয়। তাহলে এই মতাদর্শ একটি পার্টিকুলার কমিউনিটি বা একটা পার্টিকুলার গোষ্ঠী যখন আন্দোলন করছে, সেই আন্দোলনের বিশ্বাস, সেই আন্দোলনের মূল্যবোধ কিন্তু আন্দোলনের দিক নির্দেশ করে। তাহলে এই আন্দোলনের দিক নির্দেশ করছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চতুর্থত যেটা, যে কৌশল আর কৌশলগত কর্ম, অর্থাৎ একটা কৌশল চাই। বিনা কৌশলে কখনোই কোনো আন্দোলন সফল হয় না। তাহলে আন্দোলন সফল হতে গেলে আন্দোলনের এই যে সফলতা, এই সফলতা নির্ভর করছে কিসের উপর? এই আন্দোলনের সফলতা নির্ভর করছে কৌশলের উপর, যে কি কৌশল ফলো করছে। বিভিন্ন কৌশল, শান্তিপূর্ণ প্রতিবাদ, মিছিল, বয়কট, আইনি পদক্ষেপ, লবিং এবং মিডিয়া প্রচার অভিযান ইত্যাদি কৌশল ব্যবহার করা যেতে পারে। এবং এই কৌশলগুলো প্রত্যেকটা কি সিস্টেমেটিক হওয়া প্রয়োজন, তবেই একটা সামাজিক আন্দোলনের সফলতা আসবে। আরেকটি হচ্ছে অনলাইন অ্যাক্টিভিজম, যেটা আমরা এখন এই সময়ে দাঁড়িয়ে বর্তমানে আমরা দেখছি, যে এই যে আমরা 26,000 শিক্ষকদের যে আন্দোলন চলছে, তার আগে আরও বড় বড় আন্দোলন আমরা দেখেছি, যে তারা প্যানেল নিয়ে যে আন্দোলন করেছিল দীর্ঘদিন ধরে, তারপরে প্যানেল বাতিল হয়ে গেল। তো এই যে সমস্ত কিছু, আমরা এর একটা বৃহৎ পার্ট আমরা অনলাইন অ্যাক্টিভিজম দেখি, যে আমাদের অনলাইন অ্যাক্টিভিজমও কিন্তু একটা কৌশল, যে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করে মানুষকে একত্রিত করা, মানুষের সমর্থন পাওয়া এবং মানুষের মধ্যে সংহতি তৈরি করা, যেটা সামাজিক আন্দোলনের যে আকার বা সামাজিক আন্দোলনের যে রূপ, সেটাকে বিশাল আকার করে তুলবে। তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধি, সমর্থকদের সঙ্গে সংযোগ
এবং ইভেন্ট সংগঠন, এই সোশ্যাল মিডিয়াতেই হয়তো তারা ইভেন্ট সংগঠন একটা ইভেন্ট তৈরি করলো, সেই ইভেন্টের ডিটেলস দিল। তো তার ফলে এই সমস্ত কিছু কিন্তু মাধ্যমে, এই সমস্ত কিছুর মাধ্যমে আন্দোলন কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার জন্য কৌশল এবং কৌশল অনুযায়ী কর্ম করা, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে যাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এরপর চলে আসছে আমরা বিরোধিতা ও পাল্টা আন্দোলন। বিরোধিতা ও পাল্টা আন্দোলনও থাকবে। বিরোধিতা অর্থাৎ সরকার, ব্যবসা বা সামাজিক গোষ্ঠী থেকে আন্দোলনের বিরোধিতা হতে পারে যারা স্থিতাবস্থা সমর্থন করে, হ্যাঁ, যে তারা বিরোধিতা করতেই পারে। কিন্তু পাল্টা আন্দোলন কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাল্টা আন্দোলন গঠন করা হয় পরিবর্তিত নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে, একটা পাল্টা আন্দোলন হচ্ছে। তাহলে এটাও কিন্তু আমরা দেখে থাকি সময়। এগুলো প্রত্যেকটা আমরা কন্টেম্পোরারি টাইমে ঘটে চলা যে আন্দোলনগুলো, ইভেন আমরা ছাত্র আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। ওকে, তাহলে এবার আসছি আমরা যে সামাজিক আন্দোলনের যে পার্টটা আমরা বললাম, এর মধ্যে একটা বেসিক আইডিয়া আমরা পেলাম যে সামাজিক আন্দোলন কি। সামাজিক আন্দোলনের বেসিক একটা ধারণা আমরা পেলাম। তাহলে বেসিক ধারণার মধ্যে সামাজিক আন্দোলনের শক্তি কি? যৌথতা, অর্থাৎ যৌথভাবে একত্রিত হয়ে সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। তাহলে ভাগ করা আদর্শের চারপাশে একত্রিত হয়ে কাজ করে, অর্থাৎ এই যে একটা আদর্শ, প্রত্যেকটা সামাজিক আন্দোলনের একটা আইডিওলজি থাকে। একটা আদর্শ ছাড়া বৃহৎ আকারে সামাজিক আন্দোলন পসিবল নয়। দ্বিতীয়ত সংগঠন কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে পরিচালিত করতে হবে। একটা সংগঠন কি থাকে? সংগঠনের একটা পরিকল্পনা থাকে, মানে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব থাকে এবং সেই নেতৃত্বের নিচে নেতা থাকে, এই সদস্য থাকে, এবং সেই সদস্যদের একটা নির্দিষ্ট কি থাকে, এই যে নেতৃত্ব দিচ্ছেন তার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তারপর কৌশল তো বললাম যে বিভিন্ন কর্মপন্থার মাধ্যমে একটা লক্ষ্য অর্জন করা। কৌশল ছাড়া একটি সামাজিক আন্দোলন কখনোই পসিবল নয়, সামাজিক আন্দোলন সাকসেসফুল হওয়ার পসিবল নয়। এবং আরেকটি পার্ট যেটা আমরা আলোচনা করেছি আগেও, টেকসয়তা, সাস্টেনেবল বা স্থিতিশীলতা, যে স্থিতিশীল হতে হবে, যে পরিবর্তনটা আনার চেষ্টা করছে সেই পরিবর্তনটা আন্দোলনের মধ্য দিয়ে যদি আসে সেটা যেন দীর্ঘদিন স্থায়ী হয়, তার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আর অধ্যাবসায়টা কিন্তু আমরা সামাজিক আন্দোলনের একটা শক্তি হিসেবে দেখছি। এবং লাস্টলি আমরা বলতে পারি সামাজিক পরিবর্তনের ভূমিকা, অর্থাৎ পরিবর্তন আমরা দেখছি কি সামাজিক আন্দোলন কি কারণে হচ্ছে। সামাজিক আন্দোলন হচ্ছে একটা যাতে পরিবর্তন নিয়ে আসে, যে একটা পরিবর্তন, সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসবে সমাজে। সামাজিক পরিবর্তনের ভূমিকা কি? পরিবর্তনের জন্য চাপ। সামাজিক আন্দোলন বিদ্যমান নিয়ম আর নীতিকে চ্যালেঞ্জ করে, কারণ যে সমাজে যে নিয়ম বা নীতি চলছে সেই নীতিকে তারা প্রোটেস্ট, সেই নীতির বিরুদ্ধে গিয়ে বা সেই নীতিকে চ্যালেঞ্জ করছে তারা সামাজিক, এবং সেই চ্যালেঞ্জ করে কি করছে, তারা এক পরিবর্তন আনার চেষ্টা করছে। ভবিষ্যৎ গঠন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ গঠন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামাজিক আন্দোলন, কারণ সামাজিক আন্দোলন পরিবর্তন নিয়ে আসছে। সেই পরিবর্তনটা কিন্তু সামাজিক শুধু নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তাই তো, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। ওকে, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এবং এতগুলো পার্ট যে কি হচ্ছে সদস্যদের ঐক্যের জন্য, সাধারণ উদ্দেশ্যের জন্য একত্রিত করে শক্তি বৃদ্ধি করে কে? সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই সদস্যদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে এবং একটা শক্তি বৃদ্ধি হচ্ছে, বা তারা সেই শক্তির মধ্য দিয়ে সামাজিক আন্দোলনকে সফল করে তুলছে। বুঝা গেল? এবং লাস্টলি চলে আসছি আমরা সারসংক্ষেপ বা উপসংহার। আমরা সারসংক্ষেপ যদি বলি তাহলে আমরা তিনটে পার্টে দেখব। একটি হচ্ছে সংজ্ঞা, সামাজিক আন্দোলন হলো কি, সংজ্ঞার ক্ষেত্রে কি বলবো, একদম বেসিক আইডিয়া, এটাতে একদম বেসিক আইডিয়া দিচ্ছি যে কেউ টোটাল ক্লাসটাও যদি বুঝতে না পারে এর উপর বেস করে সম্পূর্ণটা বুঝে যাবে।
সামাজিক আন্দোলন হলো সংগঠিত যৌথ প্রচেষ্টা, তাই তো, যা পরিবর্তন আনে বা প্রতিরোধ করে, একটা কিছু প্রতিরোধ করছে, পাল্টা কোনো আন্দোলন হতে পারে, বা সামাজিক আন্দোলন এমন একটা সংগঠিত প্রচেষ্টা যার মধ্য দিয়ে পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। বৈশিষ্ট্য কি? সেখানে যৌথ কর্ম, সংগঠন থাকবে, টেকসইতা থাকবে এবং ভাগ করা লক্ষ্য আর কৌশলগত কিছু কর্ম থাকবে। আর ভূমিকার ক্ষেত্রে আমরা কি বলছি? সামাজিক পরিবর্তন আনার একটা শক্তিশালী মাধ্যম বা ভূমিকা হিসেবে সামাজিক আন্দোলন কাজ করে। যে সামাজিক আন্দোলনের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, সমাজের কোনো পরিবর্তন নিয়ে আসা যায়, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রেই কিন্তু আমরা এই যে টেকসইতা বা স্থিতিশীলতার কথা বলেছি, যে পরিবর্তন আসবে সেটা যেন স্থিতিশীল হয়। ওকে, তাহলে দ্যাটস অল। আমরা আজকের ভিডিওতে সামাজিক আন্দোলনের বেসিক পার্ট জানলাম, যেটা আমরা দেখলাম কি NSOU GE 41 এর একটা পার্ট। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা পার্ট করে আবার আলোচনা করব পরের পার্টগুলো।